নমস্কার আমার ইউটিউব পরিবার। আমি হচ্ছি মধুমিতা, আপনাদের বেঙ্গলি এয়ার হোস্টেস। আমি কোনো রকম স্ক্রিপ্ট তৈরি করে আজকে আসিনি, আমি জাস্ট ফ্লাইট করে ফিরছি, সেই জন্য যেমন মেকআপ ছিল অমনি আছে, কোনো রকমের টাচ আপ নয়, কিছু নয়। আমি আজকে 6টা ল্যান্ডিং করেছি। অন্যান্য দিন 6টা ল্যান্ডিংয়ের পর আমি ভীষণভাবে টায়ার্ড হয়ে পড়ি, কিন্তু আজকে জানি না আমার কি মনে হলো, আজকে একটা ভিডিও বানাই, আপনাদের সঙ্গে কিছু শেয়ার করি আমার এতদিনের জার্নি, কিভাবে আমি এয়ার হোস্টেস হয়েছি, তা কি যারা যারা এয়ার হোস্টেস হতে চাইছেন তাদের জন্য কিছু সুবিধা করে দিতে পারি বা তাদের কিছু সাহায্য করতে পারি অ্যাটলিস্ট। আমি প্রথমেই আপনাদের বলে দিচ্ছি, আমি লাস্ট 6 বছর ধরে এয়ার হোস্টেস, কিন্তু আমি আমার কোম্পানির নাম বলতে পারবো না, কারণ সমস্ত কোম্পানিরই কিছু কিছু রুলস রেগুলেশনস থাকে, তেমনি আমার কোম্পানিরও কিছু রুলস রেগুলেশনস আছে। সেই জন্য না তো আমি আমার কোম্পানির ইউনিফর্ম দেখাতে পারবো, নাই আমার কোম্পানির নাম আমি নিতে পারবো। শুধু এইটুকু বলতে পারি, ওটাই একমাত্র এই মুহূর্তে ভারতবর্ষের সরকারি কোম্পানি। এবার আপনারা বুঝে দিন যে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষের একমাত্র সরকারি কোম্পানি কোনটা। আমি সেই কোম্পানিতেই আছি লাস্ট 6 বছর ধরে। এখন শুধুমাত্র আমি ক্যাবিন ক্রু নয়, আমার প্রমোশনও হয়ে গেছে, আমি এখন ক্যাবিন ক্রু ইনচার্জ। সো আমি আজকে আপনাদের সাথে সেই গল্পটাই শেয়ার করব যে আমি কি করে হয়েছি ক্যাবিন ক্রু ইনচার্জ। আমি অ্যাকচুয়ালি কলকাতার মেয়ে, কিন্তু এখন আমি কাজের সূত্রে থাকি ব্যাঙ্গালোরে। আমি এখানে থাকি, আমার সাথে আমার ডগসরাও থাকে, তাদের সঙ্গেও আমি আপনাদের দেখা করাবো, নিশ্চয়ই দেখা করাবো। তারা আমার জীবনের বিশাল বড় পার্ট। মা বাবির সঙ্গে মাঝে মাঝেই আমার দেখা সাক্ষাৎ হতেই থাকে, সেই সূত্রে সব পরে বলছি। আজকে আমি বলি কিভাবে আমি এয়ার হোস্টেস হয়েছি। আমি ছোট থেকে আমার কোনো রকমেরই প্ল্যান ছিল না আমি এয়ার হোস্টেস হব, কারণ এয়ার হোস্টেস হওয়ার জন্য কিছু ক্রাইটেরিয়া থাকা দরকার। যেমন ছোট থেকেই আমি ভাবতাম, বা আমরা যে সমাজে আমরা থাকি সেই সমাজে এয়ার হোস্টেস মানে ভীষণ সুন্দরী একজনকে আমরা ভেবে ফেলি, সুন্দরী হলেই এয়ার হোস্টেস হওয়া যায়। সো আমিও ছোটবেলা থেকে সেটাই ভাবতাম যে সুন্দরী হতে হবে। কিন্তু বিশ্বাস করুন, আমার গায়ের রং এতটাই ডার্ক ছিল, এতটাই আমি কালো ছিলাম। এখন আমি বলছি না খুব ফর্সা ধবধবে, আমি বলছি ছোট থেকেই লোকজন আমাকে ভীষণভাবে ডিমোটিভেট করতো, ভীষণভাবে আমার মজা ওড়াতো। তো এরকম বছরের পর বছর চলেছে, সেই জন্য বহু বছর আমার ছোটবেলাটা বলতে পারেন পুরোটাই টিনেজ অবধি অনেকটাই আমি ডিমোটিভেটেড ছিলাম। আমি খুব একটা কখনোই এক্সপ্রেসিভ ছিলাম না, বা আমি ইন্ট্রোভার্ট ধরনের বাচ্চা ছিলাম, বা যখন টিনেজার ছিলাম ভীষণ ইন্ট্রোভার্ট ছিলাম। গায়ের রংটা আর গায়ের রঙের জন্য সবার আমাকে ইনডাইরেক্টলি বা ডাইরেক্টলি অপমান করা, চাहे সেটা আমার বন্ধু বান্ধব হোক বা কিছু রিলেটিভস হোক, তাদের আমি নামতে নেব না, তারা হয়তো আজকে বুঝে যাবেন আমি কাদেরকে বলছি। যদিও তাদের সবাইকে আমি খুব ভালোবাসি, আমি ওইসব পজিটিভিটিতে আমি মন দিই, আমি নেগেটিভিটিতে একদমই মন দিই না, লাইফটাকে আমি মন খুলে বাঁচতে ভালোবাসি। সো সেই জন্য আমার জীবনে অনেকটাই নেগেটিভিটি ছিল, বা বলতে পারেন ভীষণভাবে আমি ডিমোটিভেট ছিলাম। একটা বাচ্চা যখন বারবার শোনে, তখন আমি জানি সেই বাচ্চার মনে কি হতে পারে। তাই আমি আপনাদেরও বলবো, কোনো মানুষকে বা তার দেখা নিয়ে, তার চেহারা নিয়ে, তার গায়ের রং নিয়ে ক্রিটিসাইজ করার আগে একটু ভাববেন। স্পেশালি বাচ্চাদের ক্ষেত্রে তাদের মনের উপর কিন্তু খুব বাজে এফেক্ট হয়, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল। তার সাথে সাথে আমি খুবই হেলদি বাচ্চা ছিলাম, আমি মোটা সোটা গোলু মোলু ছিলাম, আর আমি খুবই বাবা মায়ের একমাত্র মেয়ে ছিলাম। আমাকে খুবই ডিসিপ্লিনে মানুষ করা হয়েছিল, কিন্তু খেতে ভালোবাসতাম। সো সেই জন্য মা অনেক ডিসিপ্লিনে আনার চেষ্টা করতো, অ্যান্ড সেই জন্যই আজকে আমি এই পজিশনে দাঁড়িয়ে রয়েছি, অবশ্য সেই মা আর আমার বাপির জন্য। তাও সেই সময় করে উঠতে পারিনি। সো আমি ওই সময় 70 কেজি ওজন ছিলাম। তো এত কিছুর মধ্যেও আর আমি পড়াশোনাতেও ভালো ছিলাম, বলবো না ফার্স্ট হতাম বা কিছু, বাট ভালো ছিলাম। আবার খুব হাইফাইও ছিলাম না, এটাও আমি বলবো। আমি তখন কোনোদিনই ভাবিনি যে আমি জীবনে এয়ার হোস্টেস হব। কজ এয়ার হোস্টেস হওয়ার জন্য যে যে ক্রাইটেরিয়া সেই মুহূর্তে আমরা জানতাম, বা আমার সমাজ থেকে আমি জানতে পেরেছিলাম,
সেই সব কোনো কিছুই আমার মধ্যে ছিল না ওই মুহূর্তে দাঁড়িয়ে। কিন্তু আমি জানি না, আমার মার ছোটোবেলা থেকে যদি জিজ্ঞেস করা হতো যে আমাকে বড় হলে কি বানাবে, বা যখনই মা বাপি দুজনে ডিসকাস করতো কি আমাকে বড় হলে কি কোন দিক নিয়ে পড়াশোনা করালে আমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে বা আমি নিজের পায়ে দাঁড়াতে পারবো, কারণ আমি যবে থেকে জন্মেছিলাম আমার মায়ের অ্যান্ড আমার বাবার আমাকে একটাই লক্ষ্য ছিল, যেন আমি জীবনে নিজের পায়ে দাঁড়াতে পারি। আমি ছোট থেকে একটাই জিনিস জানতাম, আমাকে আমার বাপির মতন চাকরি করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। মা আমাকে এই কথাটা যবে থেকে আমার জ্ঞান হয়েছে ছোটবেলার তবে থেকে এভরিডে প্রত্যেক দিন পড়তে বসানোর সময় আমাকে বলতো তুমি মন দিয়ে পড়াশোনা করো, তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। কারণ আমার মা ছিল হাউসওয়াইফ। অ্যান্ড স্পেশালি মেয়েদের, ছেলে মেয়ে আমি আলাদা করে একদমই বলতে চাইছি না, বাট স্টিল আমি মেয়ে হয়ে বলতে পারবো যে স্পেশালি মেয়েদের নিজের পায়ে দাঁড়ানোটা যে কতটা ইম্পর্টেন্ট, ছোট থেকে মা অ্যান্ড আমার বাবা দুজনেই ভীষণভাবে আমাকে বলতে থেকেছে, বোঝাতে থেকেছে দিনের পর দিন। সেই জন্য আমার মাথায় জিনিসটা গেঁথে গেছিল কি না, বড় হয়ে আমাকে নিজের পায়ে দাঁড়াতেই হবে, আমাকে জীবনে কিছু করতেই হবে। এই জিনিসটা আমি জানতাম, কিন্তু কি হব বিশ্বাস করুন আমি বুঝতে পারতাম না। কিন্তু আমি জানি না, আমার মায়ের মনে একটাই জিনিস চলতো যে মেয়ে বড় হলে কি হবে না এয়ার হোস্টেস হবে। কিন্তু পরক্ষণেই এটাও ভাবতো যে এয়ার হোস্টেস হতে গেলে তো রোগা হতে হয়, খুব সুন্দরী হতে হয়। মা জানতো অনেক ধরনের ভাষা জানতে হয়, সেই সব তো আমি কিছুই জানি না। দ্য মেন থিং যেটা মূল কথা হচ্ছে তাদের কথা বলতে হয়। এয়ার হোস্টেস মানে এই সমস্ত লাইন মানে তাদের কথা বলতে হবে। আর আমি ছিলাম ভীষণভাবে ইন্ট্রোভার্ট, কজ নানান ধরনের এই সমস্ত জিনিস লোকজনের আমাকে এরকম ডাইরেক্টভাবে বা ইনডাইরেক্টভাবে অপমান করা, আমাকে নিচু করাতে আমি ভীষণভাবে ডিমোটিভেট হতে থাকতাম। অ্যান্ড এর এফেক্ট আমার পড়াশোনার উপর ভীষণ বাজেভাবে পড়েছিল। স্কুলেতেও তার জন্য এফেক্ট করতো। ওই সময় অত ছোট ছিলাম, অ্যান্ড ভালো স্কুলে বাপি আমাকে পড়াতো। সেই স্কুলেতেও এমন হতো যে গায়ে রং নিয়ে বলা হতো, আর আমার মুখে ভীষণ বাজে রকমের পিম্পলস হতো পুরো মুখে, মিন্স বিভৎস, সেই সব নিয়ে বলা হতো। এত বাজে রকমভাবে স্কুলের বন্ধুরাও ট্রিট করতো। সবাই নয়, অবশ্যই সবাই নয়, বাট কিছু। ছোট ছিলাম তখন, অত বেশি মনের জোর ছিল না, যেটা যেমনভাবে এফেক্ট হতো সো ওটাই মনের মধ্যে এফেক্ট হতে থাকতো। তারপর আমার এইচএস দিলাম, দেন কলেজে ভর্তি হলাম। কলেজে যখন আমি অ্যাডমিশন নিলাম, আমি জিওগ্রাফিতে অনার্স করছিলাম, তখনও আমি জানতাম যে এরপর নেক্সট আরও আমি হায়ার স্টাডিজ করব। বাট কলেজে পড়তে পড়তে সত্যি কথা বলতে ফার্স্ট ইয়ারে আমি যতটা ভালো রেজাল্ট এক্সপেক্ট করেছিলাম আমি তার থেকে একটু কম পেয়েছিলাম, খুব খারাপও পাইনি, বাট আমি খুব ভালো একটা রেজাল্ট করতে পারিনি। বিকজ যে এক্সপেকটেশনসটা আমার ছিল সেটা করলে তবে আমি আমার লাইফে এগোতে পারবো, সেটা আমি করতে পারিনি। তো তখন ফার্স্ট ইয়ারেই আমার মা স্পেশালি ওই সময় বললো যে না, শুধু আমার পেছনের ব্যাকগ্রাউন্ডটাকে একটুখানি ইগনোর করবেন, আমার দুটো ছোট ছোট ডগি আছে, তাদের সঙ্গেও আমি আপনাদের দেখা করাবো। বাইরে আমার অনলাইনে কিছু জিনিস এসছে, সেটা এসছে বলে ওরা চেঁচামেচি করছে। যে রেজাল্ট আমি এক্সপেক্ট করছিলাম কলেজে ওই সময়, সেই রেজাল্টটা হয়নি। তো তখন আমার মা আর বাবা দুজনে ডিসকাস করে, স্পেশালি আমার মায়ের ইচ্ছা ছিল যে এই সময় থেকেই একটা আলাদা কিছু লাইন নিয়ে ওকে এগোনো উচিত। সো তখনই আমায় একটা ইনস্টিটিউটে ভর্তি হই। আমার মাই সেগুলো খোঁজ খবর নিয়ে বার করে। অ্যান্ড সেই সময় আমার মধ্যে একটা খুব জেদ চেপে যায় যে জীবনে আমাকে এবার কিছু করে দেখাতেই হবে, আমি হার মানতে পারি না। আর যখন আমার মা অ্যান্ড বাবা এত সাপোর্ট করছে, যেটা সবাই পায় না, না তো ফাইন্যান্সিয়ালি না তো মেন্টালি। আমার কাছে ছোট থেকেই মেন্টালি সাপোর্টটা আমার বাবা মায়ের প্রচুর ছিল, প্রচুর। সেই মনের জোরটা তাদের থেকেই আমি পেয়েছি। যখন আমি দেখলাম যে তারা রয়েছে, তারা এত চেষ্টা করছে, সেই জিনিসটা সবাই পায় না, সবার ভাগ্যে থাকে না। তো তখন আমার মধ্যে একটা জেদ চাপলো, অসম্ভব জেদ, যে জীবনে এবার আমায় কিছু করে দেখাতেই হবে। এত অপমানিত হয়েছি আমার গায়ের রং নিয়ে, এত অপমানিত হয়েছি আমাকে দেখতে বাজে নিয়ে, মোটা নিয়ে। আমি নিজে এত ডিপ্রেশনে থাকতাম, ইন্ট্রোভার্ট হয়েছিলাম। একটা সময় এমন হয়েছিল আমি বাড়ি থেকে বেরোতাম না, বাড়ির মধ্যেই থাকতাম। আমাকে যদি কোনো
পারিবারিক অনুষ্ঠানেও যেতে বলা হতো, মা বাপি অনেক জোর জবরদস্তি করতো, আমি বাড়িতেই থাকতাম, আমার যেতে ভালো লাগতো না, আমার কাউকে ফেস করতে ইচ্ছা করতো না। আমার তখন জীবনে টার্নিং পয়েন্ট এলো। আমার টার্নিং পয়েন্ট হলো অ্যাকচুয়ালি কলেজে একটু খারাপ রেজাল্ট হওয়ার পর, হালকা একটু খারাপ রেজাল্ট করার পর যখন বুঝেছিলাম এত কম্পিটিশনের যুগে যে লাইন ধরে আমি যেতে চাইছি, যেখানে প্রচুর বেশি আমার কম্পিটিশন থাকবে বা প্রচুর বেশি আমাকে পড়াশোনা করার পর তারপরে বুঝতে পারবো আমি জীবনে কিছু হতে পারবো, তখন আমি কি করলাম, কলেজে পড়ার সাথে সাথে আমি কমপ্লিট করছিলাম, আমার স্টাডি কমপ্লিট করেছি, আমি কমপ্লিটও করছিলাম, করার সাথে সাথে আমি আমার মা অনেক জায়গা খুঁজে কিছু জনের সাথে কথাবার্তা বলে একটা ইনস্টিটিউট, যেটা ট্রেনিং ইনস্টিটিউট ছিল এয়ার হোস্টেসের সেখানে আমার অ্যাডমিশন করানো, অ্যাডমিশন হয়েছিল আমার, সেখানে আমি করিয়েছিলাম। আমার সাথে ফার্স্ট দিন আমার মাই গিয়েছিল, সেখানেও আমার হাইট ওয়েট ফার্স্ট ডে চেক করা হয়, একটা মিনিমাম একটা ক্যাটাগরি সেখানেও দেখা হয়। সো অ্যান্ড দেন সেদিন যখন আমি সেই ইনস্টিটিউটে গিয়েছিলাম, সেই ইনস্টিটিউটের নাম আমি নিতে পারবো না, যদি ওনারা কোনোদিনও পারমিশন দেয় আমি নিশ্চয়ই নেব সেই ইনস্টিটিউটের নাম, সেটা কলকাতাতেই। আমি আমার কলেজের সাথে সাথে সেই ইনস্টিটিউটে পড়াশোনা করতাম, সেখানে এভরিডে ক্লাস ছিল, সেই এভরিডে ক্লাসে আমি করতাম 2 ঘন্টা করে সেই ক্লাসটা হতো, আর সেখানে ফার্স্ট থেকেই বুঝিয়ে দেওয়া হয়েছিল যে এই ইন্ডাস্ট্রিটা কেমন, এই ইন্ডাস্ট্রিতে পুজো বা ফেস্টিভ্যাল বা ফ্যামিলি এইগুলো বলে কিছু হয় না, তোমার স্যাটারডে সানডে ছুটি থাকবে এরকম দিন বলে কিছু হয় না, বা কোনো টাইমিং থাকে, যেমন আমরা নর্মালি ছোটো থেকে যেমন বাবাকে দেখে এসেছি, বা আমরা নর্মালি সাধারণত সমাজে যেমন দেখে এসেছি 9 to 5 জব, 9টায় যাওয়া হলো, বিকেলবেলা 5টায় অফিস থেকে বেরিয়ে সন্ধ্যে 7টা 8টার মধ্যে বাড়িতে ঢুকে যাওয়া। কিন্তু আমাদের সেই ইনস্টিটিউটে ফার্স্ট থেকে বোঝানো হয়েছিল এই জবটা কিন্তু একদমই নর্মাল জবের মতো নয়, এই জবটা খুবই এক্সট্রা অর্ডিনারি জব, তার জন্য তোমাকে অনেক বেশি এফর্ট দিতে হবে, তোমায় অনেক বেশি স্যাক্রিফাইস করতে হবে, না হলে কিন্তু তুমি এই জবের জন্য নয়। আমরা হচ্ছি স্পেশালি খুবই ফ্যামিলির সঙ্গে অ্যাটাচ মানুষ, আমরা ভাবতেও পারতাম না ওই সময়, বা আমি ভাবতেও পারতাম না যে আমি কোনো ফ্যামিলি অনুষ্ঠানে যেতে পারছি না, বা পুজোতে আমি ছুটি পাচ্ছি না, বা কিছু এই ধরনের জিনিসগুলো, বা আমার বার্থডে আমি আমার মা বাবার সাথে নেই, বা বাড়িতে খুবই অসুস্থ কেউ, আমি বাড়িতে থাকতে পারছি না, এমনি যে হবে ফিউচারে ওই সময়কেই প্রেডিক্ট করে বলা হয়েছিল আমাদের। সো এই সমস্ত কিছু ফার্স্ট দিনই মন থেকে আমাদের মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল যে ইন্ডাস্ট্রিতে এরকম, যদি তুমি সেটা করতে পারো, স্যাক্রিফাইস করতে পারো, প্রচুর 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 হার্ড ওয়ার্ক, শুধুমাত্র গ্ল্যামার জগৎটার ওপর থেকে দেখতে অ্যাকচুয়ালি এত বেশি হার্ডওয়ার্ক, সেটা যখন আমি নিজে ঢুকেছি তখন আমি বুঝতে পেরেছি। তার আগে আমিও কিন্তু বুঝতে পারতাম না যে এতটা হার্ডওয়ার্ক। আমরা ভাবি মডেলের মতন যাচ্ছে, খুব সুন্দর দেখতে লাগছে, একটা ট্রলি ব্যাগ নিয়ে যাচ্ছে, কিন্তু আসলে কিন্তু ব্যাপারটা সেরকম নয়। অনেক বেশি দায়িত্ব, অনেক 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 বেশি হার্ডওয়ার্ক থাকে, আর তার সঙ্গে রাখতে হয় মুখে সব সময় একটা স্মাইল, সব সময় ভেতর থেকে পজিটিভ, সব সময় ভেতর থেকে খুশি। না হলে আমি বা আমরা সবাই যারা এয়ার হোস্টেস বা এই ইন্ডাস্ট্রির সঙ্গে পুরো জড়িয়ে রয়েছি, এই এভিয়েশন ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িয়ে রয়েছি, তারা কেউই আপনারা যখন ট্রাভেল করেন সার্ভ করতে পারবো না বা পেরে উঠতাম না। সো তখনই বুঝিয়ে দেওয়া হয়েছিল। তো তখন আমি এভরি ডে 2 ঘন্টা করে ক্লাস করতাম। আমার বাড়ি অ্যাকচুয়ালি কলকাতায় নয়, এভরিডে লোকাল ট্রেনে আমি যাতায়াত করতাম, ভিড় ট্রেনে ঠেলাঠেলি করেই যেতাম। ছোটোবেলা থেকে বাপিকে দেখতাম, বাপি অনেক কষ্ট করে সৎ পথে থেকে আমাকে জীবনের সমস্ত লাক্সারি দিয়েছে, সমস্ত, যেমন ফ্রিডম দিয়েছে তেমনি লাক্সারি দিয়েছে। আজকে আমি যা কিছু সব আমার বাপির জন্য। আমার বাবার মতন বড় মনের মানুষেরা এই সমাজে আছে বলেই মেয়েরা সমাজে এতটা বেশি উন্নতি করতে পেরেছে বা পারছে। আমি চাই ছেলেদের, তো এখানে ছেলেমেয়ের ব্যাপার আসছে না, আপনারা জানেন এখনো অবধি সমাজে ছেলে মেয়ে আলাদা করে দেখা হয়।
কিন্তু আমি ছোটবেলা থেকে আমার বাবাকে দেখে এসেছি আর মাকে দেখে এসেছি, স্পেশালি বাবার কথা বলতে চাই। কখনো আমাকে মানে আমি যে একটা মেয়ে সেই হিসেবে ভাবেনি, আমাকে একজন মানুষ হিসেবে ভেবেছে, আমাকে তার মনের সব থেকে কাছের করে ভেবেছে। অ্যান্ড তার ওনার জন্যই আজকে আমি যা কিছু নিজের পায়ে দাঁড়িয়ে রয়েছি। এই সমস্ত এভিয়েশনে পড়াশোনা করতে গেলে বা এভিয়েশন চাকরি করতে গেলে অনেকটা একটা মোটা অঙ্কের টাকাও দিতে হয়, এটাও অনেক সময় অনেকের অসুবিধা থাকতে পারে। তো সেখানেও আমার বাবা কখনো আমাকে মানা করেনি। কিন্তু হ্যাঁ, ছোটোবেলা থেকে বাপিকে যখন দেখতাম, বাপি লোকাল ট্রেনে ভিড়ে ঠেলাঠেলি করে, একদিন এমনও হয়েছে বাপির জুতো ছিঁড়ে গেছে, জামা ছিঁড়ে গেছে। আপনারা জানেনই নিশ্চয়ই মেন লাইন, হাওড়া মেন লাইনে কেমন ভিড় হয় অফিস টাইমে, অফিস থেকে ফেরার সময়। তো সেটা আমি ছোটো থেকে দেখে বড় হয়েছি। মা অলওয়েজ আমাকে ছোটোবেলা থেকে বলতে থাকতো যে দেখ, তোর বাপি এত কষ্ট করে যাচ্ছে আসছে, তোকেও কিন্তু এই হার্ডওয়ার্কের দাম দিতে হবে, তোর বাপি তোর জন্য যা যা করে। সো ছোটোবেলা থেকেই আমি বাপিকে সেটা করতে দেখেছি। আমার মাকে বাড়িতে হাউসওয়াইফদের তো আমি মনে করি অনেক বেশি দায়িত্ব, অনেক বেশি। আমি মাকে দেখতাম, মা কি ভালোভাবে সংসারটাকে গুছিয়ে রাখছে, কোনো টাকা অপচয় করে না, বাপির কষ্ট বুঝে আমাকে সেগুলো ছোটোবেলা থেকে মাথায় ঢুকিয়েছে, আমিও নিজেও দেখেছি। সো আমি এভরি ডে রোজ আমি লোকাল ট্রেনে ঝুলতে ঝুলতেই গিয়ে পড়াশোনা করেছি, আবার ঝুলতে ঝুলতে এসে ফিরেছি। কারণ আমার মা বলতো, তুমি যদি কষ্ট করো একদিন না একদিন কেষ্ট পাবে, তুমি যদি মন দিয়ে সত্যি সৎ পথে থেকে কষ্ট করো, ভগবান সত্যি তোমার দিকে মুখ তুলে তাকাবে, তুমি একদিন না একদিন অনেক বড় মানুষ হবে। আর সেই আশীর্বাদই আজকে আমি এখানে হয়তো দাঁড়িয়ে আছি। তো সেইভাবে করতে করতে তারপর কোর্সটা ছিল 1.5 বছরের। আমি জানি না কারা আমার সাথে অ্যাগ্রি করবে আর কারা অ্যাগ্রি করবে না, বাট এই কোর্সটা করে আমার জন্য অনেক উপকারিতা হয়েছে। কারণ আমি একটা এমন ব্যাকগ্রাউন্ড থেকে গেছিলাম যেখানে বংশে কেউ এয়ার হোস্টেস নয়, যেখানে ইন্ডাস্ট্রি সম্বন্ধে কেউ জানে না। কিন্তু আমি জানি না ছোটোবেলা থেকে কেন আমার মা আমাকে এয়ার হোস্টেস বানাতে চাইতো, যখন আমার মধ্যে কোনো ক্রাইটেরিয়াই ছিল না। মেন থিং কমিউনিকেশন স্কিল সেটাই ছিল না। তো আমার মতন একটা মানুষের জন্য ইনস্টিটিউটে জয়েন করা খুব দরকার ছিল। আমি অনেক উপকারিতা পেয়েছি, আমি বুঝতে পেরেছি ইন্ডাস্ট্রিটা কেমন, আমি বুঝতে পেরেছি যে আমাকে অ্যাজ আ হিউম্যান বিং কীভাবে পলিশড হতে হবে, আমাকে কিভাবে চলতে হবে, উঠতে হবে, কীভাবে কথা বলতে হবে, কোথায় কতটা বলতে হবে, এগুলো শেখানো হয়েছিল। অ্যান্ড ওই সময় আমার মধ্যে এত জেদ চেপেছিল, ওই ইনস্টিটিউটেও আমি ফার্স্ট স্টুডেন্ট হয়ে বেরিয়েছিলাম আমাদের ব্যাচ থেকে। আমার সমস্ত টিচাররা আমাকে ভীষণ ভালোবাসতেন। ওনারা আমার মা বাপিকে, প্যারেন্ট টিচার মিটিং হতো ওখানে এভরি 6 মান্থসে, অ্যান্ড ভীষণ স্ট্রিক্ট ছিল আমাদের ইনস্টিটিউট। আমার মা বাপিকে ওনারা যেদিন ফার্স্ট প্যারেন্ট টিচার মিটিং হয় আফটার 6 মান্থস আমার ভর্তি হওয়ার, ওনারা আমার মা বাপিকে বলে আমার এক্সাম্পল নাকি ওনারা অন্যান্য ক্লাসে দেন। সেদিনকে আমি আমার মা বাবার দুজনের চোখে জল দেখেছিলাম। আমার সরি, একটু ইমোশন লেগেছি, দুজনের চোখে জল দেখেছিলাম আমার টিচারের সামনে। সো ওই দিনটা আমার জন্য অনেক বড় দিন ছিল, যে মেয়েটা এত ইন্ট্রোভার্ট ছিল, সরি, জীবনে এত অপমানিত হয়েছে, অনেক কিছু সহ্য করে এসছে। ধীরে ধীরে আপনাদের আমি সব গল্পই বলবো, একটা ভিডিওতে তার পুরো গল্পটা আমি কভার করতে পারবো না। তারপর আমার ইনস্টিটিউট শেষ হয়, আমি ধীরে ধীরে ইন্টারভিউ দিতে থাকি। আমার প্রত্যেকটা ইন্টারভিউতে আমার মা বাপি আমার সাথে ছিল। যদি আপনারা ভেবে থাকেন যে একটা ইন্টারভিউতেই হয়ে যাবে, ক্র্যাক করে যাবেন জব, দেন কিন্তু এটা খুব ভুল কথা, বা এটা ভুল ভাবছেন। প্রচুর ধৈর্যের প্রয়োজন, প্রচুর আপনাদের হার্ডওয়ার্ক করে যেতে হবে, লেগে থাকতে হবে, হার মানলে চলবে না। সো সেইভাবে ইন্টারভিউ দিতে দিতে একদিন আমি আমার ইন্টারভিউ ক্র্যাক করি। অ্যান্ড আজকে আমি শুধুমাত্র ক্যাবিন ক্রু না, আমার 6 বছর হয়ে গেছে, আমি কিছু মাস হলো ক্যাবিন ক্রু ইনচার্জ অবধি হয়ে গেছি। আজকের ভিডিওটা এই অবধি থাক। আপনারা আমাকে নিশ্চয়ই জানাবেন আমার ভিডিওটা কেমন লেগেছে। নেক্সট ভিডিওতে জানাবো আমি আমার কোম্পানিতে চাকরি কি করে পেলাম, কটা স্টেপ ইন্টারভিউ হয়, কি ধরনের কোশ্চেন্স হয়, অ্যান্ড বাকি অনেক ভিডিওস আপনাদের জানাতে থাকবো। জবটা অ্যাকচুয়ালি কেমন, টাইমিংস কি থাকে, স্যালারি কি প্যাটার্ন হয়,
কীভাবে আপনি আপনার ফ্যামিলি অ্যান্ড জব মেনটেন করতে পারবেন, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। যদি কিছু ভুল কথা বলে থাকি আমাকে দয়া করে ক্ষমা করে দেবেন। আমি একদম নতুন, আমি জানি না কী করে ভিডিও বানাতে হয়, কি করে কি আর্টিফিশিয়াল থাকতে হয়। আমি যেমন আমি সেরকমই বাস আপনাদের সামনে আছি, থাকবো। অনেক ভালোবাসা চাই আপনাদের, অনেক আশীর্বাদ চাই। আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা ছাড়া আমার জন্য কোনো কিছুই পসিবল নয়। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, যদি কিছু আপনাদের হেল্প হয়ে থাকেন অনেক আশীর্বাদ দেবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।